ম্যানেজমেন্ট ব্লাড কম্পোনেন্ট থেরাপিতে মানে পরীক্ষায় আসার চেয়ে এখানে কিছু মারাত্মক ইম্পর্টেন্ট বেসিক জিনিস আছে, যে জিনিসগুলোর জন্য মূলত আজকে ক্লাসটা রাখা। এই ক্লাস থেকে যে খুব রিটেনে কোয়েশন আসবে তা না, কিন্তু বিং একজন অ্যানাস্থেসিওলজিস্ট আমাদের এই বিষয়ে নলেজ থাকাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্যই মূলত এখানে রাখা। তা আমি একটু চেষ্টা করব মোটামুটি আপনাদের যেন ভালো করে ভালো লাগে। এই জন্য আমরা প্রথমে যদি আমরা একটু হিসাব করি যে সায়েন্স অফ ফ্লুইড লস, আমরা জানি যে ফ্লুইড লসের ক্ষেত্রে যদি 5% ফ্লুইড লস হয়, মিউকাস মেমব্রেন সিম্পলি ড্রাই হয়, 10% লস হলে ভেরি ড্রাই, আর 15% হলে পার্চড। আর সেন্সোরিয়াম 5% পর্যন্ত নর্মাল থাকে, 10% লেথার্জিক হয়ে যায়, আর 15% অপটার্নেট হয়ে যায় একদম। আর অর্থোস্ট্যাটিক চেঞ্জেস যেমন হার্ট রেট 5% কমে গেছে, 5% লস হয়েছে, অর্থোস্ট্যাটিক চেঞ্জে হার্ট রেটে খুব একটা চেঞ্জ নেই। কিন্তু 10% যখন কমে যাবে হার্ট রেট অর্থোস্ট্যাটিক চেঞ্জ হবে এবং ব্লাড প্রেশারও অর্থোস্ট্যাটিক চেঞ্জ হবে। 15% কমে গেলে 15 বিট ব্লাড প্রেশার বিট পার মিনিট বাড়বে, আর হচ্ছে ব্লাড প্রেশার 10 মিলিগ্রাম পার মিনিট 10 mm এইচজি কমবে 15% বেশি। তাইলে যদি আমার যদি 15 টেকিকার্ডিয়া হয়, টেকিকার্ডিয়া আগে 70 ছিল, রেসিং টেকিকার্ডিয়া ওইখান থেকে যদি 15 বাড়ে, তাহলে বুঝতে হবে অ্যাটলিস্ট 15% ফ্লুইড লস হয়েছে। আর যদি ব্লাড প্রেশার অনলি 10 কমে, 10-এর বেশি কমে, তাহলে বুঝতে হবে কত, 15%। কারণ 10% পর্যন্ত কোনো মতে কি হয়, ব্লাড প্রেশার এবং হার্ট রেটটা মেনটেন করতে পারে, কিন্তু এখানে এসে ওই সময় যেটা হয় শুধু অর্থোস্ট্যাটিক চেঞ্জ হয়। অর্থোস্ট্যাটিক চেঞ্জ মানে পোস্টার চেঞ্জে আমাদের ব্লাড প্রেশার কম বাড়ে। ইউরিনারি ফ্লো রেট যখন 15% লস হয় মার্কলি ডিক্রিজ, আর 10% হলে ডিক্রিজ। পালস রেট নরমাস যখনই 10%-এর উপরে লস হয় তখনই পালস রেট 100-এর বেশি হবে, আর যখন 15%-এর উপরে বেশি হবে তখন 120-এর বেশি হবে হার্ট রেট অ্যাডাল্টের ক্ষেত্রে। আচ্ছা, স্ট্রোক ভলিউম ভেরিয়েশন শব্দটা শুনছেন আপনারা? আপনারা স্ট্রোক ভলিউম ভেরিয়েশন শব্দটা শুনছেন? না ভাই, আমি শুনি। আচ্ছা, স্ট্রোক ভলিউম ভেরিয়েশনটা খুব একটা মজার জিনিস। এটা হচ্ছে এটা দিয়ে আমরা এগুলো দিয়ে আমরা বুঝতে পারি আমি যে ফ্লুইড দিচ্ছি আমার হাইপোভলিমিয়ার জন্য আমরা ফ্লুইড রেসপন্সিভনেস দেখি, এগুলো হচ্ছে স্ট্রোক ভলিউম ভেরিয়েশন এখানে কিছু কাজ করে। হ্যাঁ, এবং কার্ডিয়াক আউটপুট কেমন হবে সেটাও এখান থেকে কিছু ঠিক করা যায়। এখন হেমোডাইনামিক মেজারমেন্টসে দেখা যায় পালমোনারি আর্টারি প্রেসার কন্ট্রোল। এখন এখানে যেটা হচ্ছে পালমোনারি আর্টারি ওয়েস্ট প্রেসার, এগুলো জিনিস দিয়ে আমরা কি বলতে পারবো, পালমোনারি আর্টারি ওয়েস্ট প্রেসার, এগুলো দিয়ে আমরা কিছুটা হেমোডাইনামিক মনিটর করতে পারি। সিবিপি সেন্ট্রাল ভেনাস প্রেসার, অনেক সময় আবার এই সেন্ট্রাল ভেনাস প্রেসার দিয়ে আমি যে একটা ক্লিয়ার কাট আমি যেটা ক্লিয়ার কাট অ্যান্সার দিব সেটাও কিন্তু অনেক সময় সম্ভব হয় না। কারণ যখন আপনার দেখা যায় কি ইন্টারথোরাসিক প্রেসার বেড়ে যায়, হ্যাঁ, ইন্টারথোরাসিক প্রেসার বেড়ে যায়, নিউমোথোরাক্স হয়, এই সমস্ত কন্ডিশনে আবার সেন্ট্রাল ভেনাস প্রেসার এমনি একটু বাড়তি থাকতে পারে। এই জন্য সেন্ট্রাল ভেনাস প্রেসার সিঙ্গেলি সেন্ট্রাল ভেনাস সিভিপি বেড়ে গেছে, এই জন্য সাথে সাথে তার ফ্লুইড ওভারলোড হয়েছে, এটা করা যাবে না। হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে আপনার ইনফেরিয়র ভেনা কাভা যেটা, সেটা কলাপসিবিলিটি, ওইটার ডায়ামিটারটা হচ্ছে ফ্লুইড রেসপন্সিভের জন্য সবচেয়ে ভালো। ঠিক আছে, আমরা এরপর আসতেছি একটা চার্ট আমরা পড়বো। ক্রিস্টালেট কলের সম্পর্কে আমাদের মোটামুটি জানা আছে। তো মজার বিষয় হচ্ছে অসমোলারিটিটা নরমাল হচ্ছে 275 থেকে 295, আর যখন সোডিয়াম ক্লোরাইড আমরা দিচ্ছি 0.9% সেটা হচ্ছে 308 অসমোলারিটি, আর হার্টম্যানে হচ্ছে 278, রিঙ্গার্স ল্যাকটেটে 273, রিঙ্গার্স অ্যাসিডেটে 276, অ্যাসিডের দরকার নেই, ল্যাকটেটে 273।
ঠিক আছে, এখানে আমার জানতে হবে যেটা নর্মাল স্যালাইনের স্মোলারিটি কত 308, হার্টম্যানের কত 278, রিঙ্গার সিলেক্টেড 273। এই তিনটা জিনিস আমার মাস্ট জানতে হবে অসমোলারিটি। পিএইচটা মোটামুটি আছে, পিএইচ নিয়ে খুব একটা অসুবিধা নেই। তারপরও সোডিয়াম লেভেলটা কত, প্লাজমাতে 135 থেকে 145, আর 0.9% সোডিয়াম ক্লোরাইড যেটা নর্মাল স্যালাইন সেটাতে হচ্ছে 154 সোডিয়াম লেভেল, আর হার্টম্যানে হচ্ছে 131, রিঙ্গার্স ল্যাকটেটটা 130। তাই রিঙ্গার্স ল্যাকটেটটা কাছাকাছি টু হার্টম্যান, কাছাকাছি টু হার্টম্যান, আর 90, আর এদিকে হচ্ছে 154। ক্লোরাইড কত, ক্লোরাইড ওখানে 154, আর হার্টম্যানে কত ক্লোরাইড 111। এখন আপনি দেখেন আমি যদি এই জায়গাটাতে আসি, আমার প্লাজমা লেভেলের সাথে এই জায়গাটাতে একটু যদি আসি, প্লাজমা লেভেলে যদি এই জায়গাটাতে একটু আসি, ক্লোরাইড লেভেলও 154, কিন্তু বডি থেকে ক্লোরাইড লেভেল আর সোডিয়াম লেভেল কি আমার সমান? না, সোডিয়াম লেভেল 145, কিন্তু ক্লোরাইড লেভেল 98 থেকে 105। তাহলে কিন্তু আমি যেটা 0.9% সোডিয়াম ক্লোরাইড যেটা ব্যবহার করতেছি ওইখানে দুইটাই কিন্তু সমান। আর হার্টম্যানে কিন্তু দেখেন আমার প্লাজমা লেভেলের সাথে কিন্তু কাছাকাছি আছে, প্লাজমা লেভেলের সাথে কাছাকাছি আছে 131, 151, এবং রিঙ্গার সিলেক্টেড এটা। কিন্তু সোডিয়াম ক্লোরাইডে কি হবে? এই জন্য সোডিয়াম ক্লোরাইড দিলে আপনারা কথা বলেন না, আপনারা কি কথা বলছেন? আপনারা একটু মিউট হন প্লিজ। সবাই একটু মিউট হন, কথা বোঝা যাচ্ছে না। ওকে, তাইলে দেখেন আপনি সোডিয়াম ক্লোরাইড যখন আপনি ব্যবহার করবেন, সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করলে তার সোডিয়াম লেভেল এবং ক্লোরাইড লেভেলটা কিভাবে বাড়তেছে সেখানে দেখা যাচ্ছে কি সোডিয়াম লেভেলটা আমার কাছাকাছি প্লাজমা লেভেল, কিন্তু ক্লোরাইড ক্লোরিন লেভেলটা প্লাজমার থেকে অনেক বেশি পরিমাণে। তাহলে এক্ষেত্রে কি হবে? হাইপার ক্লোরেমিক কিছু একটা হবে, ঠিক আছে, কিছু একটা হবে, সেটা আমরা পড়ে যাব। তাহলে হাইপার ক্লোরেমিক কিছু একটা হবে। তাহলে গেল পটাশিয়াম লেভেলটা নর্মাল যাচ্ছে, তো নর্মাল স্যালাইনে কোনো পটাশিয়াম নেই, হার্টম্যানে 5 পটাশিয়াম, রিঙ্গার সিলেক্টেড 4। তাইলে একটা পেশেন্ট যখন আপনার ডায়াবেটিসের রোগীকে হার্টম্যান দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে, তার কিন্তু 5 পটাশিয়াম আছে। কারণ এই সমস্ত ডায়াবেটিসের রোগীগুলো কিন্তু আলটিমেটলি কম বেশি অ্যাসিডোটিক কন্ডিশনে থাকে, কম বেশি অ্যাসিডোটিক কন্ডিশনে থাকে। কোন শোনা যাচ্ছে এখন? জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ভাই। তাইলে আপনার ডায়াবেটিসের রোগীগুলা এমনি কম বেশি অ্যাসিডোটিক কন্ডিশনে থাকে, সেটা পরবর্তীতে অনেক সময় বেড়ে যায়। তাহলে ওই সমস্ত রোগীকে অ্যাসিডোসিস মানেই মনে রাখতে হবে আমাদের হাইপারক্যালেমিয়ার কাছাকাছি আছে, অথবা পটাশিয়াম লেভেলটা বর্ডার লাইন আপার। তাহলে আপার লেভেলের বর্ডার লাইন থাকলে সেখানে যদি পটাশিয়াম আপনি আরো যদি লোড দেন তাহলে সেক্ষেত্রে রোগীর ক্ষতি হতে পারে। এর জন্য চয়েস অফ ফ্লুইড হচ্ছে নরমাল স্যালাইন। ওকে, 4। আর ক্যালসিয়াম নিয়ে খুব বেশি চাপ নেই। ম্যাগনেসিয়াম এখানে তিনটা জায়গায় 0, আমাদের এই তিনটা প্রথম, এই তিনটা হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস। হ্যাঁ, ল্যাকটেটটা এমনি 1 থেকে 2। ল্যাকটেট কিন্তু এখানে পাচ্ছি কোথায়? হার্টম্যানে কিন্তু ল্যাকটেট পাচ্ছি কত 29, এবং এখানে পাচ্ছি 28, কাছাকাছি। হ্যাঁ, অন্য জায়গায় কিন্তু নরমাল স্যালাইনে কোনো ল্যাকটেট নেই। তাহলে এটা মোটামুটি গেল। এখন আমি চলে আসব, কলয়েডের একটা ইন্ডিকেশন আছে, আমরা সেটা একটু পড়বো। আমি কিন্তু এটা মর্গান থেকে পড়াচ্ছি। হ্যাঁ, কলয়েডের একটা ইন্ডিকেশন হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন পেশেন্ট উইথ সিভিয়ার ইন্টারভাস্কুলার ফ্লুইড ডেফিসিটস, hemorrhagic shock prior to the arrival of blood for transfusion. আরেকটা হচ্ছে fluid resuscitation in the presence of severe hypoalbuminemia. Fluid resuscitation in the presence of severe hypoalbuminemia or conditions associated with large protein losses such as burns. ঠিক আছে, fluid resuscitation in the presence of severe hypoalbuminemia. তাহলে এটা হচ্ছে আমার কলয়েডের ইন্ডিকেশন। এগুলো কিন্তু পরীক্ষা হঠাৎ করে মাঝে মধ্যে চলে আসে। হ্যাঁ, আপনারা কিন্তু এখানে পুরো লাইন টু লাইন পড়বেন, আমি জাস্ট একটু গুছাই দিচ্ছি মোটামুটি। কিন্তু এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্লুইড আমাদের অ্যানেস্থেসিওলজিতে ফ্লুইড সম্পর্কে কোনো গ্যাপ থাকা চলবে না। মেইনটেনেন্সের ফ্লুইডের একটা চার্ট আছে, আমরা সেই চার্টটা একটু যাব। সেটা হচ্ছে মেইনটেনেন্স ফ্লুইডটা বলা হচ্ছে, মেইনটেনেন্স ফ্লুইডের দুই জায়গায় দুই রকম চার্ট। এইটা হচ্ছে তারা দিল
এখানে হচ্ছে তারা ফর দি ফার্স্ট 10 কেজি 4 ml পার কেজি এরপর এটা 4:1 যেটা সূত্র, সেই সূত্রটা এখান থেকে আপনারা পড়লেন। আপনাদের জন্য একটা জিনিস হচ্ছে গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি। গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি সম্পর্কে আপনারা কেমন জানেন বলেন তো একটু একজন। গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি কি জিনিস? জানি না ভাইয়া। গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপিটা হচ্ছে আমার একটা গোল থাকবে, সেটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল গোল থাকতে পারে। ফিজিওলজিক্যাল গোলটা কি? কার্ডিয়াক আউটপুটটা আমি ঠিক রাখতে চাই। কার্ডিয়াক আউটপুট আমাদের এই ফ্লুইড রিসাসিটেশনের মূল উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা ঠিক রাখা। তো কার্ডিয়াক আউটপুট ঠিক রাখার জন্য আমাদের কার্ডিয়াক আউটপুটটা তাহলে মাপতে হবে। কার্ডিয়াক আউটপুট কেমন হচ্ছে সেটা যদি আমি না মেপে দিই তাহলে গোল ডিরেক্টেড কেমন হলো? কারণ আমার গোলটা কি? কার্ডিয়াক আউটপুট। হ্যাঁ, তো এই জন্য গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপিটা হচ্ছে আমি যদি এখানে আমি অনেকগুলো ভেরিয়েবল দিয়ে আমি কিন্তু এটা বুঝতে পারবো, অনেকগুলো ভেরিয়েবল দিয়ে আমি এটা বুঝতে পারবো যে আমি আমার গোল ঠিক আছে কিনা। সেই ভেরিয়েবল গুলো কি কি? সেই ভেরিয়েবল গুলো হলো, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, সেটা এখানে আছে। এই যে ভেরিয়েবল গুলো দেখেন, একটা হলো স্ট্রোক ভলিউম, আরেকটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, আরেকটা হচ্ছে কার্ডিয়াক ইনডেক্স এবং মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার। এগুলো হচ্ছে আমি ব্লাড রেসপন্স, ভলিউম রেসপন্সিভনেস এবং গাইড ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন বাই বোলাস। হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ঠিক করব। তাহলে গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি হচ্ছে আমার একটা ফিজিওলজিক্যাল গোল থাকবে, সেই গোলটা অ্যাচিভ করার জন্য আমি রেসপন্স দেখে দেখে ফ্লুইড দেয়া। এটাই হচ্ছে গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি, GDFT। 1983 তে এটা এস্টাবলিশ হয়। এখন আমি খুব মারাত্মক একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। এই জিনিসটা যেটা পড়াবো, এটা পড়লেই আজকের ক্লাস সার্থক, আর কিচ্ছু না জানলেও চলবে। সেটা হলো ট্রান্সফিউশন পয়েন্ট। আপনারা এই 23 জনের মধ্যে কয়জন ট্রান্সফিউশন পয়েন্ট শব্দটা শুনছেন? শুনেছি ভাইয়া। একজন। আর কয়জন আছেন? শুনেছি। এটা সম্পর্কে আমাকে একটু বলতে পারবেন কেউ? যারা শুনেছেন। ভাইয়া, যে কতটুকু ব্লাড লস হলে বা হেমোডাইনামিক কতটা চেঞ্জ হলে ট্রান্সফিউশনটা ইন্ডিকেটেড হবে? হোল ব্লাড ট্রান্সফিউশন কখন করব, আর হচ্ছে তো সেল কখন বা প্লাজমা কখন ট্রান্সফিউজ করব, এটাই কি ভাইয়া? এটাই এক্স্যাক্টলি। ভালোই হয়েছে। এটা হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টের পরে এভরি ব্লাড লস ইজ কারেক্টেড, এভরি ব্লাড লস শুড বি কারেক্টেড বাই অনলি ব্লাড। আমরা তো ব্লাড লসটা অনেকভাবে ম্যানেজ করি, সেখানে ফ্লুইড দিয়ে ম্যানেজ করি, ব্লাড দিয়ে ম্যানেজ করি, হ্যাঁ, আমরা বেজো কনস্ট্রিকশন দিয়ে ম্যানেজ করি, বিভিন্ন ভাবে তো আমরা ব্লাড লসটা কমানোর চেষ্টা করি বা এটা ম্যানেজ করি। কিন্তু এই ব্লাড লসটা কিভাবে ঠিক করব, সেটা হলো সেটা ঠিক করব কিভাবে? এখন এমন একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টের পরে যে ব্লাডই লস হয়, সেই ব্লাড লসটা ব্লাড দিয়ে একমাত্র ফিল আপ করতে হবে, কোনো ফ্লুইড দিয়ে হবে না। এখন সেই হেমোস্ট্যাটিক পয়েন্টটা, ট্রান্সফিউশন পয়েন্টটা প্রতিটা রোগীর জন্য কিন্তু আলাদা আলাদা পয়েন্ট। একটা রোগীর যদি কোএক্সিস্টিং ডিজিজ থাকে, সে একটা রোগীর আপনার ডায়াবেটিস আছে, বা একটা রোগীর ইসকেমিক হার্ট ডিজিজ আছে, এই ধরনের রোগীর ক্ষেত্রে, বা একটা বয়স্ক রোগী, এক একটা রোগীর জন্য ট্রান্সফিউশন পয়েন্টটা এক এক রকম ইন এভারেজ। আমরা সেই পয়েন্টটা এবার একটু বের করার চেষ্টা করবো। একটা ট্রান্সফিউশন পয়েন্টটা আমরা কিভাবে বের করব, সেটার যেটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে, আগে আমরা একটু এখান থেকে ঠিক করি। আমরা আগে এভারেজ একটা ব্লাড ভলিউমটা একটু হিসাব করি। এভারেজ ব্লাড ভলিউমটা হচ্ছে নিউনেটস যদি প্রিমেচিউর থাকে 95 ml পার কেজি, ফুল টার্ম যদি হয় 85 ml পার কেজি, ইনফ্যান্টস এর ক্ষেত্রে 80 ml পার কেজি, ইনফ্যান্টসে 80 ml পার কেজি, অ্যাডাল্টস এর ক্ষেত্রে মেন উইমেনে হচ্ছে 75 ml পার কেজি, উইমেনে 65 ml পার কেজি। এখন তাইলে একজন অ্যাডাল্ট মেল যদি আমি বলি
60 কেজি ওজনের, তাইলে 60 ইন্টু 75 ml হচ্ছে তার ব্লাড ভলিউম আছে। আবার একই মানুষটা যদি ফিমেল হয় সেক্ষেত্রে তাকে বলতে হবে 65 ইন্টু 60 কেজি ওয়েট হলে 65 ইন্টু 60 ml, এটা হচ্ছে তার ব্লাড। তাহলে যার যার ক্ষেত্রে ব্লাড থাকবে এটা। এখন এরপরে আমাকে যেটা করতে হবে, এইখানে যে অ্যামাউন্ট অফ ব্লাড লস নেসেসারি ফর দি হেমাটোক্রিট ফল টু 30% ক্যান বি ক্যালকুলেটেড। এটা আমরা একটু প্রথমে আমরা ব্লাড ভলিউমটা আমরা হিসাব করব। একটু আগে চারটা পড়ালাম, ওইটা ধরে আমরা ব্লাড ভলিউম হিসাব করলাম। আপনারা একটু হাতে একটু খাতা কলম নেন পাশাপাশি। একটা যদি খাতা থাকে তাহলে আপনার হিসাবটা করতে আপনার ভালো লাগবে। একটা ব্লাড ভলিউম মনে করেন আপনার একটা এস্টিমেটেড ব্লাড ভলিউম কত, দেখা গেছে কি যে একটা 70 কেজি ওজন ধরেন এবং সে ফিমেল ধরেন, তাহলে তার টোটাল ব্লাড ভলিউম কত হইলো বলুন তো? চারটা আরেকবার একটু দেখি তো ভাইয়া, উপরে ফেলে আসছে। সাড়ে 4 লিটার মতো। কত লিটার? 4.5 লিটার। 4550 মানে 4500 বরাবর বলবেন। হ্যাঁ। 4500 4500 না, 4550 550। হ্যাঁ, আমরা পুরো এক্সাক্ট হিসাবটা করব। 4550 হ্যাঁ, ওকে, exact আমি বলেছি। 4550। ওকে, এখন আমি হিসাব করলাম ভলিউমটা গেল। এখন estimate the red blood cell at the preoperative hematocrit. Estimate the red blood cell volume at the preoperative hematocrit. কারণ আমার প্রিঅপারেটিভ হেমাটোক্রিট তো আমি বের করতে পারবো, আমি হিমোগ্লোবিন লেভেলটা করলে পারবো না? তার আমি যদি সিবিসি দিলে আমার হেমাটোক্রিট লেভেল বের করে দিবে না? জি। তাহলে মনে করেন তার যদি হিমোগ্লোবিন থাকে 12 যদি হিমোগ্লোবিন থাকে তার হেমাটোক্রিট কত হয়? 36 মোটামুটি 4 ভাগের 1 ভাগ হয় আর কি, 3 ভাগের 1 ভাগ হয় আর কি, 40% মতো এরকম হয়। তাহলে আমরা আরেকটু ডিটেলসে যাব, অসুবিধা নাই। এরপরে এস্টিমেট হচ্ছে রেড ব্লাড সেল ভলিউম এট হেমাটোক্রিট 30%। কারণ আমি 30% পর্যন্ত ব্লাড দিব না, আমি হিসাব করলাম যে এই রোগীটাকে 30% হেমাটোক্রিট পর্যন্ত আমি ঠিক রাখবো আর কি। হ্যাঁ, তাহলে এখন এরপরে ক্যালকুলেট দি রেড ব্লাড সেল ভলিউম লেস্ট হোয়েন দি হেমাটোক্রিট 30%, সেটা আমরা এরপর আমরা একটু যাই। তাহলে আমরা যদি এখানে একটা সুন্দর ছবি দিছে, an 85 ml per kg women has a preoperative hematocrit of 35%. Preoperative hematocrit 35%. যখন 30% হেমাটোক্রিট যদি আমি তাকে বলি যে 30% হেমাটোক্রিট পর্যন্ত আমি তাকে হিসাব রাখবো, এই 30% পর্যন্তই হচ্ছে তার ট্রান্সফিউশন পয়েন্ট। এখন এস্টিমেটেড ব্লাড ভলিউম কত? 85 কেজি ইনটু 65 ml, তাহলে কত কেজি হলো, কত এমএল হলো? 5525 ml। এখন তার 35% যদি হেমাটোক্রিট থাকে তাহলে 5525 ml 35% তার রেড ব্লাড সেল ভলিউম। তাহলে 35% হেমাটোক্রিট মানে কি? রেড ব্লাড সেল ভলিউম। তাহলে রেড ব্লাড সেল ভলিউম এটা 35% মানে কত? 1934 ml। তার টোটাল ব্লাড ভলিউমের আরবিসির ভলিউম কত? 1934। তো আমি চিন্তা করলাম যে 30% পর্যন্ত তাকে অ্যালাউ করবো। তাহলে 30% 5525 কত হয়? 1658 ml। 1658 ml। এখান থেকে এখানে বিয়োগ দিলে কত পেলাম? তাহলে আরবিসি লসটা আমি হিসাব রাখবো 276। আমি আরবিসি লসটা মূলত হিসাব করব। আরবিসি লস কত পর্যন্ত আমরা অ্যালাউ করব? 276। আর যদি টোটাল ব্লাড লস হিসাব করি তাহলে ওইটাকে 3 দিয়ে জাস্ট গুণ দিব। তাইলে 276 কে যদি 3 দিয়ে গুণ দিই 828 ml। তাহলে লিটারালি এই রোগীকে আপনি 800 একটা ফিগার, একটা রাউন্ড ফিগার হিসাব করেন, তাহলে আমি 800 ml ব্লাড লস পর্যন্ত আমি তাকে অ্যালাউ করতে পারবো। একটু ব্লিডিং হচ্ছে, সাথে সাথে ব্লাড দেওয়ার কোনো দরকার নেই। একটা সিজারের রোগী 12 হিমোগ্লোবিন আছে, হ্যাঁ, এই রোগীটাকে আপনার একেবারে আমরা একটু ব্লিডিং হইলে না 2 ব্যাগ ব্লাড দিতে হবে, 1 ব্লাড দিতে হবে কোনো, আমরা তাকে কিন্তু 800 ml 900 ml বা এরকম 1000 ml পর্যন্ত ব্লাড লস অ্যালাউ করতে পারি। যদি আমার এই নলেজটা থাকে তাহলে আমি ব্লাড নিয়ে এরকম পাগলামি করবো না। নলেজ না থাকলে আমার এটা নিয়ে ভয় লাগবে। আমরা যদি হেলদি হয় আমরা কিন্তু 24% পর্যন্ত হিমোগ্লোবিন কিন্তু আমরা করতে পারবো। 24% হেমাটোক্রিট পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারবো, যেখানে হিমোগ্লোবিন 8 থাকে। আমরা আপনাদের জন্য জ্ঞাতার্থে একটা জিনিস সহজভাবে চিন্তা করবেন, সেটা হচ্ছে হিমোগ্লোবিন যা থাকে, হ্যাঁ,
এই যে 24 কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন, 3 আর 24 না, হিমোগ্লোবিন হচ্ছে 3 ভাগের 1 ভাগ, হেমাটোক্রিটের 3 ভাগের 1 ভাগ গ্রাম পার ডিএল থাকে হিমোগ্লোবিন। হেমাটোক্রিটে 3 ভাগের 1 ভাগ, যদি 30 যদি হেমাটোক্রিট হয় তাহলে হিমোগ্লোবিন কত হবে? 10 গ্রাম পার ডিএল। তা আমরা রাফলি হিসাব করি 10 পর্যন্ত। আমরা যদি একটা রোগীর হিসাব করি, একটা রোগীর ইসকেমিক হার্ট ডিজিজ আছে, এমআই আছে, তাহলে এই রোগীটার ক্ষেত্রে আপনি হিসাব করবেন কত? 30%। আর একটা নরমাল হেলথে অন্যান্য কোএক্সিস্টিং কোনো সমস্যা নাই, তার ক্ষেত্রে 24% পর্যন্ত আপনি অ্যালাউ করতে পারেন। এখন যে কোনো একজন আমাকে এই জিনিসটা একটু সহজ করে আরেকটু ছোট একটু আছে, ওইটাও বলি। সেটা হচ্ছে ক্লিনিক্যাল গাইডলাইন্স হচ্ছে ট্রান্সফিউশন 1 ইউনিট রেড ব্লাড সেল যদি আমি হিমোগ্লোবিন দিই, তাহলে হিমোগ্লোবিন 1 গ্রাম পার ডিএল বাড়বে। এবং 1 গ্রাম পার ডিএল হিমোগ্লোবিন বাড়া মানে হিমাটোক্রিট কত বাড়া? রাফলি 2% থেকে 3%। একটু আগে আমি 3% বলে দিয়েছিলাম, 2%। আর যদি 10 ml পার কেজি ট্রান্সফিউশন রেড সেল দিই, হিমোগ্লোবিন 3 গ্রাম পার ডিএল হবে। ওই 3 ভাগের 1 ভাগ মোটামুটি 3 গ্রাম পার ডিএল, হেমাটোক্রিট 10%। এখন আমাকে একজন, আমি একটু র্যান্ডমলি ধরি, কে আমাকে এই জিনিসটা একটু সামারি করবে। আঞ্জুমান রোমা, এটাকে একটু সামারি করতে পারবেন? কোনটা ভাইয়া যেটা বললেন? হ্যাঁ, এই এস্টিমেট ব্লাড ভলিউম ট্রান্সফিউশন পয়েন্ট নিয়ে টোটাল হিসাবটা। টোটাল হিসাবটা ভাইয়া মানে হচ্ছে ওমানের ক্ষেত্রে যদি 60 কেজি 65 কেজি ওয়েট নাকি হচ্ছে 85 যেটা বললেন হিসাব, সেটা ধরে বলবো ভাইয়া। ব্লাড ভলিউম ও আচ্ছা। আপনি জাস্ট একটা, মানে আমি যে এতক্ষণ আমাদের এই জিনিসটা তো খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন যে জিনিসটা পড়লাম এটা তো জেনে থাকলেও গুরুত্বপূর্ণ, না জেনে থাকলে আরো বেশি গুরুত্বপূর্ণ। এটি নিয়ে কোনো সন্দেহ আছে কিনা? না, সন্দেহ নেই। খুবই ইম্পর্টেন্ট। এই জন্য যারা আপনি দুই একবার পড়ছেন বা জানেন, তার জন্য রিভাইজ হবে। যাদের জন্য এটা নতুন পড়ালাম, তারা ভালো করে মনোযোগ দিয়ে এটা রিভাইজ করার জন্য একজনকে আমি আবার একটু রিভিউ করতে বললাম জিনিসটা। এস্টিমেট ব্লাড ভলিউম ভাইয়া হচ্ছে আপনি যেটা বললেন সেটা থেকে বলি ভাই, একটা ওম্যানের যদি হচ্ছে 85 কেজি ওয়েট হয়, তাহলে এস্টিমেট ব্লাড ভলিউম হচ্ছে 60 ml পার কেজি ধরে 85 কে ওটা হচ্ছে গুণ ধরে করতে হবে। তাহলে আসে হচ্ছে 5500 সামথিং ব্লাড। এখানে হচ্ছে তাহলে আরবিসি থাকে হচ্ছে ওই যে 5525, ওইটা হচ্ছে 35%। কে গুণ দিয়ে আসবে 1900 সামথিং আসবে। আর এখানে তাহলে রেড সেল লস কত হয়েছে? রেড সেল হচ্ছে যে 1934 বলছিলেন, ওইটা থেকে 1600 মাইনাস করে 276 ml থাকে। এখন তাহলে অ্যালোয়েবল ব্লাড লস কত ধরবো? অ্যালোয়েবল ব্লাড লস আমরা ধরবো যে 276 ছিল, ওইটাকে 3 গুণ করে ধরবো। তাহলে 800 সামথিং ml ভাইয়া অ্যালোয়েবল ব্লাড লস পর্যন্ত আমরা হচ্ছে ধরতে পারবো। রোগীর যদি এমআই থাকে তখন কি করব? রোগীর যদি এমআই থাকে তাহলে ভাইয়া 24%। উল্টা হয়ে গেল। আমরা একদম নরমাল হেলদি পারসনের Healthy ক্ষেত্রে patient 24% ও অ্যালাউ হেলদি করতে পারি, পেশেন্টে ভাই 24%, কিন্তু এমআই কিন্তু ক্ষেত্রে যদি ভাইয়া কোনো কোএক্সিস্টিং ডিজিজ থাকে, হুম তার যেমন একটা স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে একবার, এখন এই রোগীর ক্ষেত্রে তোর যদি সামান্য হাইপোপারফিউশন যদি সামান্য হয়, তার জন্য এটা বেশি করে ইনসাল্ট হবে। এই জন্য আমরা এই জায়গাটা একটু কম ইয়ে করবো। ক্লিয়ার? কম দিব ভাইয়া। জি ভাইয়া, কম দিব। আমাকে 24 জনে এনশিওর করেন এই জিনিসটা ভালো করে বুঝছেন কিনা, কারণ এটা যদি আপনি ভালো করে বুঝেন, এই প্রশ্ন জি ভাইয়া। যদি কারো ভাগ্যে পড়ে, আপনারা চমৎকার অ্যান্সার দিতে পারবেন। ভাইয়া এমআই ক্ষেত্রে কতটুকু কম দিব? কত পার্সেন্ট কম দিব? আমরা 10 হিমোগ্লোবিন 10 রাখবো মিনিমাম। দ্যাট মিন্স 30% হেমাটোক্রিট। হেমাটোক্রিট। ভাই এমআই ক্ষেত্রে কি বলেন, এটা একটু ক্লিয়ার করে বলেন। একটা রোগী এমআই অথবা ইসকেমিক স্ট্রোক অথবা এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা তো হিমোগ্লোবিন লেভেলটা কখনো কমিয়ে রাখতে চাই না, কারণ জি এই রোগীটার তো এমনিই ব্লাড সাপ্লাই এমনিই তো বিভিন্ন জায়গায় কম থাকতে পারে, এই জন্যই তো তার এমআই হয়েছে। এখন যদি হিমোগ্লোবিন লেভেলটা একটু কমিয়ে দিই, হিমোগ্লোবিন যেহেতু অক্সিজেন ট্রান্সপোর্টার, তাইলে তার অক্সিজেন লেভেলটা ওইখানে একটু সামান্য সংকুচিত হতে পারে। তো ওই অক্সিজেন একটু সংকিত হওয়াটা এমআই রোগীর জন্য এটা ফার্দার ডিটোরিয়েশন না, এমআই অথবা কোন ইসকেমিক ইনসাল্ট হলো রোগীর। জি মানে কোএক্সিস্টিং ডিজিজের ক্ষেত্রে আমরা 30% পর্যন্ত কনসিডার করব। এক্স্যাক্টলি। আর যদি নরমাল হেলদি থাকে 8 পর্যন্ত দিতে পারে। 24 কত নরমাল হেলদি? মানে হেমাটোক্রিট 24। 24% এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 8 গ্রাম পার ডিএল পর্যন্ত 8 গ্রাম পার ডিএল। অথবা
ভাই একটা জিনিস, এখানে অ্যালাউয়েবল ব্লাড লস এটা আমরা 3 দিয়ে কেন গুণ করছি, মানে 3টা কি হিসাব হিমোগ্লোবিনের এখানে? 3 গুণ না, আমি ওখানে প্লাজমা ও, যাচ্ছে আচ্ছা আচ্ছা হেমাটোক্রিটটা আচ্ছা, হিসাব ঠিক করার আছে জন্য। ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে একটা স্যার ডিপ্লোমায় আছে মাঝে মধ্যে, ওই স্যার খুব ঝামেলা। ওই যে ট্রান্সফিউশন যেটা আমরা চেম্বার ইউজ করি না, ট্রান্সফিউশন সেট, জি জি, সেখানে একটা ফিল্টার আছে না, হ্যাঁ একটা ফিল্টার আছে। সেই ফিল্টারটার ডায়ামিটার জিজ্ঞেস করে একটা স্যার। কত ভাই এটা? স্যারের নাম বলবো না, ডায়ামিটার হচ্ছে 170 মাইক্রোমিটার। এটার জিজ্ঞাসা করার ইম্পর্টেন্স কি? এটা স্যার যেহেতু কোটায় কোটায় কোন একটা সময় পড়াশোনা করছে, সেই জিনিসটা যে কত উনি ভাই স্যার কোন ডায়ামিটারটা সময় কত? করছে, যেহেতু এই যে দেখা যাচ্ছে ট্রান্সফিউশন টিউবিং শুড কন্টেইন 1 সেন্টিমিটার ফ্রি টু ট্র্যাপ এনি ক্লটস অর ডেব্রিস, মোটামুটি 170 মাইক্রোমিটার ফিল্টার, হ্যাঁ থাকে এরকম। মাইক্রোমিটার। এটা একটু পড়ে নেবেন মোটামুটি। এটা জিজ্ঞেস করা তো, এই জন্য আপনাদের বলে দিলাম আর কি, কারণ এটা কোথায় আছে এটা নিয়েও জিজ্ঞেস করা হয়। এগুলো একটু পড়ে ফেলবেন। আমাদের কিন্তু আমরা অ্যানেস্থেসিস্টরা কিন্তু সারাদিন ব্লাড ফ্লুইড নিয়ে কাজ করি ড্রাগের পাশাপাশি, তাই না? এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার কাট না থাকলে কিন্তু ঝামেলা হবে। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এখানে ট্রান্সফিউশন অফ এফএফপি আর ইন্ডিকেটেড ইন দ্য ট্রিটমেন্ট অফ আইসোলেটেড ফ্যাক্টর ডেফিসিয়েন্সিস। আমাদের হট করে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সিস হলো, অথবা রিভার্সাল অফ ওয়ারফেরিন থেরাপি। আপনি ওয়ারফেরিন পাইছে একটা অডিও ভালো রোগী, ক্লিয়ার আসতেছে না এখন মাজেদ ক্লিয়ার ভাই। হচ্ছে? হ্যাঁ এখন আমরা ক্লিয়ার। ভাই, সবাই clear একটু আসতেছে মিউট না। করি, আবার একটু চেক করে সবার মাইক্রোফোন গুলো একটু মিউট করলে তাহলে অডিও খুব সাউন্ড গুলো না আসলে। খুব ডিস্টার্ব। ভাইয়া মিউটটা আপনি সেন্ট্রালি করে দিলে ভালো হয়, আবার পরে কোশ্চেন করলে আবার ইয়ে করে দিলে ভালো হতো। হোস্ট কে আমাদের আছেন? সবার প্রতি আস্থা নাই কেন? নিজেরটা নিজে মিউট করতেছে না কেন? যখন কথা বলবো তখন জাস্ট একটু আনমিউট হবো আবার। এটাই সবাইকে মিউট করে দেয়, এটা একটা বেজ্জতি মনে হয় আমার কাছে। আচ্ছা, কিছুটা। আমরা ওই ওয়ারফেরিন একটা রোগী পাচ্ছে, তাকে ইমার্জেন্সি অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য ফিট করতে চাইলে তাকে কি করতে হবে? ওয়ারফেরিন বন্ধ করার থেকে আমাদের প্রায় ওয়ারফেরিনের হাফ লাইফ অনেক লম্বা সময় প্রায়, এই জন্য ওয়ারফেরিন বন্ধ করার পরে মিনিমাম 5 দিন খুব সম্ভবত থাকে, আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, 5 থেকে 7 দিনও হতে পারে। তাহলে এমন ওয়ারফেরিন পাচ্ছে, এই রোগীর একটা ইমার্জেন্সি সার্জারি করতে হবে, রেডি করবেন কিভাবে? তাকে ফ্রেশ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা প্লাজমা দিয়ে, দিব। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে রেডি করবেন, ঠিক আছে? ডোজ গুলো এখানে আছে। আমি একটু যাব হচ্ছে আপনার অ্যাকিউট হেমোলাইটিক রিঅ্যাকশনের একটা জিনিস আছে। সারা জিজ্ঞেস করে আপনার অ্যাকিউট হেমোলাইটিক রিঅ্যাকশন রোগীগুলা অ্যানেস্থেসিয়া দেয়া থাকলে কিভাবে বুঝবেন আপনি? এই জন্য এই লাইনটা ইম্পর্টেন্ট। লাইনটা কি? এমনি যদি আপনার অ্যাওয়েক পেশেন্ট থাকে সেক্ষেত্রে চিলস, ফিভার, নৌসিয়া, চেস্ট এবং ফ্ল্যাঙ্ক পেইন থাকে, অ্যাকিউট হেমোলাইটিক রিঅ্যাকশন যদি কোনো রোগীর হয়। আর অ্যানেস্থেসিস পেশেন্ট যদি থাকে তখন কি হয়? রাইজ ইন টেম্পারেচার হতে পারে, আনএক্সপ্লেইনড ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, হিমোগ্লোবিন ইউরিয়া হলে কি হবে? ইউরিন লাল হয়ে যাবে। ডিফিউজ ওজিং ইন দি সার্জিক্যাল ফিল্ড, এই যে দেখেন ডিফিউজ ওজিং ইন দি সার্জিক্যাল ফিল্ড। এখন একটা রোগীর আপনার ওদিকে সার্জিক্যাল ফিল্ডে খুব বেশি মানে ফোঁটা যেখানে দিচ্ছে ওদিক দিয়ে ব্লাড আসতেছে, মানে এরকম যখন ডিফিউজ ওজিং হয়, এটার একটা কারণ হতে পারে অ্যাকিউট হেমোলাইটিক রিঅ্যাকশন। রোগী কিন্তু ব্লাড পাচ্ছে, কিন্তু তার অ্যাকিউট হেমোলাইটিক রিঅ্যাকশনের কারণও যে তার ব্লিডিং হতে পারে, এটাও কিন্তু একটা জানার বিষয়। হ্যাঁ, এই জন্য এটা কিন্তু একটা অ্যানেস্থেটিক হ্যাজার্ড, যে ব্লাড রিঅ্যাকশনের অর এ কম্বিনেশন অফ দিস ফাইন্ডিংস। তাইলে আমরা অ্যাকিউট হেমোলাইটিক রিঅ্যাকশন যদি হয় একটা রোগীর, অ্যাওয়েকের ক্ষেত্রে কি থাকবে, অ্যানেস্থেসিসের ক্ষেত্রে কি থাকবে, জানা গেল? এখন অ্যাকিউট হেমোলাইটিক রিঅ্যাকশনের ম্যানেজমেন্টটা 5টা লাইন। কয়টা লাইন? 5টা লাইন, তোতা পাখির মতো মুখস্থ। অ্যাকিউট হেমোলাইটিক রিঅ্যাকশন ম্যানেজ করব কিভাবে? ইফ এ হেমোলাইটিক রিঅ্যাকশন ইজ সাসপেক্টেড, the transfusion should be stopped immediately and blood bank should be notified. আপনি স্টপ ব্লাড ট্রান্সফিউশন এটা সব সময় মনে থাকবে, কিন্তু এই কথাটা আপনার কখনো মনে থাকবে না, ব্লাড ব্যাংক শুড বি নোটিফাইড।
এটা একটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে আপনার প্রশ্নের অ্যান্সারটা কোয়ালিটি বাড়বে। সেকেন্ডটা হচ্ছে দি ইউনিট শুড বি রিচেকড এগেইনস্ট দি ব্লাড স্লিপ এন্ড পেশেন্ট আইডেন্টিটি ব্রেসলেট। পেশেন্টের আমাদের যারা ভালো হসপিটালে পেশেন্টের হাতে একটা ব্রেসলেট থাকে, ওই ব্রেসলেটের মধ্যে টোটাল আইডেন্টিফিকেশনটা থাকে। তাহলে এই রোগীটার ক্ষেত্রে যদি আপনি ইয়ে করতে চান, সেই ক্ষেত্রে কি করতে হবে? রিচেক করতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ব্লাড শুড বি ড্রন টু আইডেন্টিফাই হিমোগ্লোবিন ইন প্লাজমা। ব্লাড শুড বি ড্রন টু আইডেন্টিফাই হিমোগ্লোবিন ইন প্লাজমা টু রিপিট কম্প্যাটিবিলিটি টেস্টিং এবং টু অবটেন কোগুলেশন স্টাডিজ এন্ড প্লেটলেট কাউন্ট। ঠিক আছে, পেশেন্ট থেকে ব্লাড নিব, ব্লাড দিয়ে আমরা এই টোটাল কোগুলেশন প্রোফাইল এবং এগুলো করব। আর ইউরিনারি ব্লাডার ক্যাথেটার শুড বি ইনসার্টেড এবং ইউরিন শুড বি চেকড ফর হিমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে কিনা। আমরা যে বলছিলাম যে এনএসএস পেশেন্টের ক্ষেত্রে হেমোলাইটিক রিঅ্যাকশন হলে হিমোগ্লোবিন ইউরিয়া হতে পারে। আরেকটা কাজ করব, এই জন্য আমরা ক্যাথেটার করে রাখবো। এরপর আরেকটা হচ্ছে ফোর্স ডায়াউরেসিস শুড বি ইনিশিয়েটেড উইথ ম্যানিটল এন্ড ইন্ট্রাভেনাস ফ্লুইডস এন্ড উইথ এ লোব ডায়ুরেটিক ইফ নেসেসারি তাহলে কি হলো? Forced diuresis should be initiated with mannitol and intravenous fluids. ঠিক আছে? এখন acute শেষ, এখন ডিলেট হেমোলাইটিক রিঅ্যাকশন। ডিলেট হেমোলাইটিক রিঅ্যাকশনের কারণ কি? ডিলেট হেমোলাইটিক রিঅ্যাকশনটা হচ্ছে caused by antibodies to non the antigen of the RH system or foreign. আমরা যেগুলো গ্রুপ করি ABU অথবা এবং ডি সিস্টেম, পজিটিভ নেগেটিভ, আমাদের মনে আছে কিনা ফিজিওলজিতে আরো প্রায় 10টা রকম গ্রুপের গ্রুপিং ছিল, MN গ্রুপ, এইরকম গ্রুপ সেই গ্রুপ মনে আছে? অসংখ্য রকম ব্লাড গ্রুপ ছিল। আমরা কি সেই গ্রুপিং গুলো করি? না, করি না। তো এই জন্য তো দেখা যায় কি আমরা মোটামুটি ম্যাক্সিমাম যেগুলো কভার করে সেই গ্রুপগুলো করি, আমরা অনেকগুলো নন ইয়ে। তো এগুলো হচ্ছে এখানে ডিলেট রিঅ্যাকশনটা হচ্ছে জেনারেলি নন ডি অ্যান্টিজেন অফ দ্য আরএস সিস্টেম or to foreign alleles in the other systems such as scale, Duffy, KIT antigen. হ্যাঁ, এগুলা যেগুলো আমরা পরীক্ষা এই জন্য করি না। এন্ড আরেকটা জিনিস এখান থেকে লাইন ইম্পর্টেন্ট, সেটা হলো যে হেমোলাইটিক রিঅ্যাকশন ইজ দেয়ারফর টিপিক্যালি ডিলেড। কিন্তু ডিলেড বলতে কতদিন? সেটা হলো 2 থেকে 21 দিন। কতদিন? 2 থেকে 21 দিন আফটার ট্রান্সমিশন। তাহলে আপনি অ্যানেস্থেসিয়া দিচ্ছেন, আপনি ব্লাড ইউজ করছেন, 21 দিন পরও যদি আপনাকে ডাকে, তারপরেও আপনাকে জানতে হবে যে 21 দিন পরও ডিলেড হেমোলাইটিক রিঅ্যাকশন হতে পারে, রোগীর জন্ডিস হতে পারে। ওকে, নন হেমোলাইটিক রিঅ্যাকশন গুলো সহজ, সেগুলো হচ্ছে ফেব্রাইল রিঅ্যাকশন, আর্টিকেরিয়াল রিঅ্যাকশন। হ্যাঁ, আচ্ছা, এখন দুইটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ট্রালি টেকো নাম শুনছেন? না। ট্রালি শুনছি টেকো, ভাইয়া। জি শুনছি। ট্রান্সমিশন রিলেটেড দামি অ্যাকিউট জিনিস। লাং ইনজুরি। ট্রালি খুব দামি জিনিস, ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি। লাং ইনজুরি। এই ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরিটা অনেকটা আপনার ইয়ের মতো, যে কি বলে এটাকে, আপনার এই যে খুব বহুল প্রচলিত এআরডিএস এর মতো ফিচার। হ্যাঁ, আর ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড হচ্ছে আপনি যখন ব্লাড দিবেন, ব্লাড দেওয়ার পরে কার্ডিয়াক ওভারলোড হতে পারে, একটু সময় পরে আবার সেটা কমে যেতে পারে। যাদের কার্ডিয়াক রিজার্ভ কম যে কোনো একটা কারণে, হ্যাঁ, এখন মনে করেন তার একটা এমআই হয়েছে, তাহলে এমআই হওয়া মানে কি? তার একটা অংশ, একটা মাসল ফাইবার কিন্তু ফাইব্রোজ। এখন আপনার একটা হার্টের চেম্বারের মধ্যে আপনার যদি মানে 10 ভাগের 1 ভাগও যদি কম নড়ে অথবা না নড়ে, তাইলে যে আউটপুটটা দিতে পারতো ফুল ভালো, পুরো 10টার অংশই যদি কম্পার্টমেন্ট নড়াচড়া করে, সে আউটপুটটা ডেফিনেটলি অনেক বেশি হবে না এবং তার কার্ডিয়াক রিজার্ভ অনেক ভালো হবে না। তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে যখন ব্লাড দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কি হয়, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড হয়। এবং আরেকটা বিষয় হলো, আপনি যখন একটা ক্রিস্টালয়েড ফ্লুইড দিচ্ছেন, এই ফ্লুইড ব্লাডে থাকে হচ্ছে ইন্ট্রাভাস্কুলার স্পেসে থাকে 2 থেকে 3 ঘন্টা, কিন্তু যখন একটা কলয়েড দেন সেটা 24 ঘন্টার বেশি সময় থাকতে পারে। সেই জন্য প্লাজমা শরীরে কতদিন দেয়া যাবে, টোটাল একদিনে কত দিতে হবে ট্রান্সফিউজ, সেটা দিতে হবে। এর চেয়ে বেশি দিলে ওভারলোড হয়ে যাবে। কিন্তু ক্রিস্টালয়েড আপনি অনেক দিতে পারবেন, কারণ এটা 2-3 ঘন্টার বেশি থাকে না।
আরেকটু জিনিসপত্র আছে, এগুলো একটু রিডিং করবেন, কঠিন কিছু না। এখন আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন। মেসিভ ব্লাড ট্রান্সফিউশনের সূত্রটা জানা লাগবে আমাদের, তখন তাকে আমরা বলবো মেসিভ ব্লাড ট্রান্সফিউশন। মেসিভ ব্লাড ট্রান্সফিউশনের সূত্রটা অনেক রকম আছে। একটা হলো পেশেন্টের টোটাল এস্টিমেটেড ব্লাড ভলিউম যদি 24 ঘন্টায় আমরা ট্রান্সফিউজ করি। কিরকম? মনে করেন আপনার শরীরে ব্লাড আছে টোটাল 5 লিটার, তো 5 লিটার ব্লাড মানে কি 10 ব্যাগ মোটামুটি রাফ। তো আমরা যদি কারো শরীরে 24 ঘন্টার মধ্যে 10 ব্যাগ ব্লাড দিই, তাহলে এটাকে কি বলা হবে? মেসিভ ব্লাড ট্রান্সফিউশন। অথবা 1/2 দি পেশেন্টস টোটাল এস্টিমেটেড ব্লাড ভলিউম ইন 1 আওয়ার। তাহলে আরেকটা হচ্ছে 1/2 দি পেশেন্টস টোটাল এস্টিমেটেড ব্লাড ভলিউম। তাহলে অর্ধেক ব্লাড যদি, তার মানে 5 ব্যাগ ব্লাড যদি আমরা 1 ঘন্টায় দিয়ে দিই, সেক্ষেত্রে ওইটাকে বলা হবে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে? তারপর আমরা আরো কিছু জিনিস পড়বো এখানে। কোগুলোপ্যাথিটা, ডাইলিউশনাল কোগুলোথ্রম্বোসাইটোপেনিয়া আছে একটা জিনিস, এটা একটু আমরা পড়ে ফেলি। মোস্ট কমন কজ অফ নন সার্জিক্যাল ব্লিডিং ফলোইং মেসিভ ব্লাড ট্রান্সফিউশন। মেসিভ ব্লাড ট্রান্সফিউশন যখন দেন তখন একটা ডাইলিউশনাল থ্রম্বোসাইটোপেনিয়া হয়। কিরকম, কেন বিষয়টা ডাইলিউশনাল থ্রম্বোসাইটোপেনিয়া? আপনার আরবিসি অথবা অন্যান্য জিনিসগুলো অনেকদিন বাঁচে, কিন্তু থ্রম্বোসাইট গুলো অনেক বেশি দিন পরিমাণ বাঁচে না, 5 to 7 days। এই জন্য আপনি অন্যান্য জিনিসগুলো অনেকদিন সচল থাকলেও, তো আপনি যে ব্লাড দিচ্ছেন ওই ব্লাডের যেগুলো আপনার প্ল্যাটলেট বা থ্রম্বোসাইট যেগুলো আছে, সেগুলো ফাংশনিং নাও থাকতে পারে, ও মরেও যেতে পারে, পারে কি না? জি। তাইলে আপনি যখন এরকম 5 লিটার 10 লিটার অথবা 5 ব্যাগ ব্লাড দিলেন, ওই ব্লাডের মধ্যে কোনো থ্রম্বোসাইটেই জীবিত নাই, তখন আপনার ব্লাড ভলিউমটা বেড়ে গেল, কিন্তু সেগুলোতে থ্রম্বোসাইট কি আছে? নাই, অ্যাক্টিভ থ্রম্বোসাইট নাই। তাহলে একটা কি হবে? ব্লাডটা ডাইলিউশন হয়ে গেছে, অথবা ব্লাড ভলিউম বেড়ে গেছে, কিন্তু থ্রম্বোসাইটের টোটাল লেভেলটা আরো কমে গেছে। এটাকে বলা হচ্ছে ডাইলিউশনাল থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া। হ্যাঁ, সরি। তাহলে ডাইলিউশনাল থ্রম্বোসাইটোপেনিয়া আমরা জানছি। এখন আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো অটোলোগাস ট্রান্সফিউশন। এখন এই প্রশ্নটা আমরা একটু আচ্ছা, এখন একটা প্রশ্ন যদি করে আপনার, একটা প্রশ্ন যদি এরকম থাকে যে আপনি ব্লাড দিতে চান, আপনি ব্লাড, একটা রোগী ব্লাড কনজারভেশন স্ট্র্যাটেজি শুনছেন? ব্লাড কনজারভেশন স্ট্র্যাটেজি, আপনারা কি পরিচিত এই শব্দটার সাথে? ব্লাড কনজারভেশন স্ট্র্যাটেজি। না ভাইয়া। ব্লাড কনজারভেশন স্ট্র্যাটেজি হচ্ছে, এখন জিউবাস উইটনেস নাম শুনছেন? জিউবাস উইটনেস, যারা একটা ধর্ম বিশ্বাস করে, যারা জিউবাস উইটনেস হচ্ছে এমন একটা ধর্মীয় জিনিস, অনুভূতি, তাদের ধারণা হচ্ছে শরীর থেকে যদি কখনো ব্লাড চলে যায়, এই ব্লাড আর রিস্টোর করা যাবে না। কারো শরীর থেকে যদি ব্লাড নেয়, এই ব্লাড আর শরীরে দেয়া যাবে না, দিলে তাদের পাপ হবে। এখন এদের যদি অপারেশন করা লাগে, তাহলে তো একটা মহা বিপদ হবে না? সে তো কোনোভাবে ব্লাড ট্রান্সফিউজ করা যাবে না। এরা কারা? এরা হচ্ছে জিউবাস উইটনেস, জিউবাস। এখন এটা ছাড়াও এমনও আমরা যদি এরকম কিছু করতে পারি, একটা রোগী থেকে, মনে করেন অপারেশন হবে আগামী মাসে, আমরা জানি যে একটা ব্লাড প্রায় 2-3 মাস পর্যন্ত আমাদের স্টোর করে রাখা যায়। তাইলে আমরা যদি 1 মাস আগে বা 15-20 দিন আগে যদি তার কাছ থেকে 1 ব্যাগ বা 2 ব্যাগ ব্লাড নিয়ে, 1 ব্যাগ ব্লাড নিয়ে যদি আমি তাকে 3 গুণ পরিমাণ স্যালাইন দিই, তাহলে আলটিমেটলি তার ফ্লুইড লেভেলটা তো ঠিক থাকলো, হিমোগ্লোবিন লেভেলটা কমে যাবে, ফ্লুইড লেভেলটা কম যাবে। এই ধরনের যদি আমরা 2-3 ব্যাগ ব্লাড আগে থেকে নিয়ে ফেলি, এই ব্লাডটা তাকে আবার ট্রান্সফিউজ করি অপারেশনের সময়, তাহলে ব্লাডটা কিন্তু সুবিধা হলো। এটাকে বলা হয় অটোলোগাস ট্রান্সফিউশন। অটোলোগাস ট্রান্সফিউশন কতদিন আগে নিব? 4 থেকে 5 সপ্তাহ আগে, অপারেশন করার 4 থেকে 5 সপ্তাহ আগে তার থেকে কিছু ব্লাড আমরা নিয়ে নিব। ঠিক আছে? হেমাটোক্রিট দেখে দেখে। এখন অটোলোগাস ট্রান্সফিউশনের রোগীর ক্ষেত্রেও আপনার ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন হইতে পারে। কিভাবে হতে পারে বলেন তো?
নিজের ব্লাড দিছি, তারপরে আবার ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, কি কারণ হতে পারে? ব্লাডটা তো আগে টেনে রাখা ছিল। টেনে রাখলে অসুবিধা কি? তারই তো ব্লাড। প্রিজারভেটিভের জন্য হইতে পারে। ভাইয়া যে এখানে ব্লাড মূলত ব্যাংকে হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন হয় তার, যার ব্লাড ব্যাগের মধ্যে যে আমরা করি ওইটার মধ্যে কিছু অ্যালার্জেন থাকে, হ্যাঁ, যেগুলো এখানে ইথাইলিন অক্সাইড, হ্যাঁ, ইথাইলিন অক্সাইড, এগুলোর জন্য আমাদের মূলত হয়। এখন ব্লাড সেল বেস এবং রিইনফিউশন এটাও সেম। আমরা ব্লাড সেল বেস, আমরা 2-3 দিন আগে ব্লাড সেল বেস হচ্ছে ব্লাডটা, মনে করেন আপনার একটা হঠাৎ করে ব্লিডিং হচ্ছে, পেটের একটা অপারেশন অথবা স্কিনের একটা অপারেশন, বা একটা আপনি অপারেশন যেটাই করতেছেন, হার্টের অপারেশন, আমি যদি ওইখান থেকে ব্লাডটা সাকার দিয়ে একটা ভালো বয়ামে রাখি, সেই বয়ামের ব্লাডটা যদি আমি আবার সুন্দর করে ফিল্টার করি, তাকে যদি আমি আবার ব্লাডটা রিইনফিউজ করি, অসুবিধা আছে? তাইলে এটা করা যায়। এটা হচ্ছে কি সিস্টেম? ব্লাড সেল বেস। এখন এটা কি আমাদের দেশে হয়? আমাদের দেশে হয় না, সম্ভব। কিন্তু মানে মিরপুর হার্ট ফাউন্ডেশনে এটা মেশিন টেশিন আছে, মিরপুর হার্ট ফাউন্ডেশনে এগুলোর মেশিন আছে। ওরা স্ট্যানোটমি করে, অনেক ব্লিডিং হয়, সেই ব্লাড গুলো এখান থেকে কনজার্ভ করতে পারে, কারণ এখানে তো আমরা হার্ট লাক মেশিন আছে, অনেক কিছু এমনি ফিল্টার করে। এখন প্রশ্নটা হচ্ছে ব্লাড সেল বেসের কন্ট্রাইন্ডিকেশন বলেন, মাথা চিন্তা করে বলেন। কার্সিনোমা থাকলে, ব্লাড ক্যান্সার থাকলে। 100%। একটা হচ্ছে কার্সিনোমা, কার্সিনোমার একটা যদি সাইটে কার্সিনোমা কাটতেছেন, আশেপাশে ব্লাডও কার্সিনোমাটা, কার্সিনোজেন বা কার্সিনোমার যে সেলগুলো যাইতে পারে, ওইটাতে করা যাবে না। আরেকটা হলো, যদি আপনার যেগুলো সিজার অপারেশন করি আমরা, যে ব্লাড তো তার এমনিটিক ফ্লুইডের সাথে সয়লাভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা এমনিটিক ফ্লুইড এম্বোলিজম অথবা এই ধরনের গন্ডগোল লেগে যেতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে ব্লাড সেল বেসের কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে একটা ক্যান্সার, আরেকটা হচ্ছে আপাত দৃষ্টিতে মানে প্রিভিয়াস ইয়ার একটা কন্ট্রোভার্সি আছে সিএস এর ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনি বাচ্চা বের করার আগে কিছু ব্লাড বের হয়েছে না তার পেট থেকে, তার যখন আমি পেট কাটছি তখন বের হয়েছে না, তো ব্লাডের এমনিওটিক সেকটা খোলার আগ পর্যন্ত তো ব্লাডটা ঠিক আছে, এটা তো আর কোনো ঝামেলা নাই। ওই ব্লাডটা আপনি সেল বেসে দিতে পারেন, রিইনফিউজ করতে পারেন, ঠিক আছে? কারো যদি আরেকটা এসপিএসএসজি পজিটিভ, হেপাটাইটিস বি বা সি পজিটিভ থাকে, তার ব্লাডটাকে সেল বেস পদ্ধতিতে করা যাবে? করা যাবে না কেন? তার ব্লাডই তো তাকে উচিত দিচ্ছে, হবে আমরা কিনা? তো আর কাউকে দিচ্ছি না। উচিত হবে কিনা? এখন সেটা বিষয় এখানে কিন্তু খুব একটা বেশি আলোচনা নাই, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে তার এখানে তো আমরা ব্লাডটাতে অন্য কোনো সার্কেলে যাচ্ছে না, মানে এই ব্লাড টোটাল সার্কেলটা তো তাকে ইউজ করা হচ্ছে, এবং এটা তো ডিসপোজেবল তার ক্ষেত্রে, এবং এই সমস্ত রোগীকে তো আমি মনে হয় দেয়াটা খারাপ না, এটা তো কোনো অসুবিধার আমি কোনো পথ দেখি না। আচ্ছা, আরেকটা হচ্ছে নর্মোভলিমিক হেমোডাইলেশন। নর্মালি হেমোডাইলেশন হচ্ছে, এখন তাকে বেশি পরিমাণে স্যালাইন দিলাম, স্যালাইন দিয়ে আমি তাকে একটু হেমোডাইলেশন করলাম, এখন যে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিং এ দেখা যায় কি বেশি পরিমাণে পানিও বের হচ্ছে, তো পানি বের হলে সেটা তো আমাদের রিসাসিটেট করা খুব বেশি অসুবিধা নাই, মানে আমরা তাকে একটু হেমোডাইলেশন করে ফেললাম অপারেশনের আগে, তখন যেগুলো আমার লস হচ্ছে সেই লসে যে পরিমাণ লাল রক্ত বের হওয়ার কথা অত পরিমাণ লাল রক্ত বের হবে না, বিকজ আমরা তাকে হেমোডাইলেশন করে ফেলতে পারছি। সিকেল সেল ডিজিজ, সিকেল সেল ডিজিজ হচ্ছে সিকলিং মানে হচ্ছে সোজা বাংলায় কথা, একটা মনে করেন হিমোগ্লোবিন আছে সুন্দর মতো সিমের বিচির মতো, যদি মনে করেন সিকলিং মানে হঠাৎ করে ভাঁজ হয়ে যাওয়া, যদি আমি সোজা বাংলায় মনে রাখতে চাই, ভাঁজ হয়ে যাওয়া সিকলিং। ভাঁজ হয়ে গেলে অক্সিজেন ক্যারি করতে পারে না ভালো করে, সিকলিং হিমোগ্লোবিন গুলা কি অক্সিজেন, সিকলিং হয়ে গেলে অক্সিজেন আর ক্যারি করতে পারে না 4 ইউনিট পরিমাণে, হ্যাঁ। এখন এমনি যে আমরা একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন ক্যারি করতে পারে সেই ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে সে করতে পারবে না, এই জন্য সিকলিং রোগীকে সিকলিং হইতে দেওয়া যাবে না। সিকেল সেল ডিজিজের রোগীকে সিকলিং যাতে হইতে না পারে সেজন্য কি করতে হবে? হাইপোক্সিয়া করা যাবে না, অ্যাসিডোসিস করা যাবে না, পেইন দেয়া যাবে না, হাইপোথার্মিয়া করা যাবে না, হাইপারথার্মিয়া করা যাবে না, সরি হাইপারথার্মিয়া না, হাইপারকার্বিয়া। তাহলে এই 4টা জিনিস যদি না করেন তাহলে সিকেল সেলের রোগীকে অ্যানেস্থেসিয়া দেয়া কোনো অসুবিধা নাই। হাইপোক্সিয়া করা যাবে না, হাইপোথার্মিয়া করা যাবে না, অ্যাসিডোসিস করা যাবে না, তারপরে কি করা যাবে না? হাইপারকার্বিয়া। হাইপারকার্বিয়া আরেকটা বলছিলাম, পেইন দেয়া যাবে না, পেইন দিলেও সিকেল, কারণ এই যে পেইন দিলে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, তখন আর গন্ডগোল লাগে।
ফ্লুইড ম্যানেজমেন্ট এবং ব্লাড কম্পোনেন্ট থেরাপি মূলত এইটাই। এর বাইরে আমাদের আজকে কি ছিল টপিকসে? আজকে ফিজিওলজি ছিল, রেসপিরেটরি আর ওই ফিজিওলজি ছিল। আমি তো দেখলাম যে রিভাইজ শিডিউলটা পান নাই আপনারা? রিভাইসটার মধ্যেই বোধহয় এটা ছিল। রিভাইজ কোনটা পাই নাই? না ভাই রিভাইসটা পাই নাই। রিভাইজটা পাই নাই ভাইয়া। কয় তারিখ? রিভাইসটার মধ্যে দেওয়া আছে আপনার আপনার যে 13 তারিখ ফিজিওলজি 1 রেসপিরেটরি এন্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটা তো আমরা পাই নাই। আমরা আগামী মাসে আমি 17 তারিখে ক্লাসটা নিয়ে ফেললাম আজকে। এটা পেজ দেওয়া আছে। 17 তারিখ কোনো ক্লাস নেই ভাই, শনিবার আগামী মাসে মঙ্গলবার 17 করে তারিখ। রাখা আছে। আগামী মাসে শনিবার। আগামী মাসে 17 তারিখ বলছে। এটা হচ্ছে ফ্লুইড ইলেকট্রোলাইটের ক্লাস। যাই হোক, অসুবিধা নেই, একটা ক্লাস আগে হয়ে গেল আর কি। আগামী দিন আমরা হ্যাঁ। ফার্মাকোলজি পড়বো, অসুবিধা তো নেই। তাহলে ভাই আজকের ক্লাসের টপিকসটা কি? এখন ফিজিওলজি ওই যে শিডিউলে আগামী মাসের 17 তারিখে যে ক্লাসটা শিডিউলে আছে আমাদের ওই ফেসবুকের গ্রুপে আছে, ফ্লুইড ইলেকট্রোলাইট, পত্র চাইরে ব্লাড কোগুলেশন। 17 তারিখ 14 নাম্বার। এটা আজকে হয়েছে। হ্যাঁ, 14 14 নাম্বার নম্বর ক্লাসটা সিরিয়াল। আজকে হয়ে গেছে। অসুবিধা তো নেই, ওখানে ক্লাস একটু আরেকটা আগে পয়েন্ট আছে, আমি দেখতে গিয়ে ম্যানেজমেন্ট একটু অফ হাই ঝামেলায় রিস্ক। হই। এটা যাচ্ছে। তাহলে আমরা ওই যে আজকে যেটা টপিক ছিল সেটার ক্লাস আমরা আগামী দিন নিব, অসুবিধা তো নাই নাকি? আমি বেসিক্যালি একটু দেখতে গিয়ে ওই যে 16-17 আমার একটা এক হয়ে গেছে হঠাৎ করে, আমি কি রে আমরা আজকে 13 তারিখ না। যাই হোক, ওটা আমরা আগামী দিন নিব, অসুবিধা তো নাই নাকি? আগামী দিন না মানে ভাই, কি? আগামী শনিবার? হ্যাঁ, আগামী শনিবার আমাদের 13 তারিখে ক্লাসটা হবে, অথবা অথবা না আগামী শনিবার শনিবারের ক্লাসটা নিব না। আগামী শনিবারে তো ভাই হচ্ছে ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। হ্যাঁ, ফার্মাকোলজি নিব। তাহলে আজকে ক্লাসটা কবে হবে ভাইয়া? আজকের না ক্লাসটা সরি, 17 আগামী মাসের 17 তারিখ। ওইটা হইলে ভালো হয়, যাতে চেঞ্জ না হইলো। হ্যাঁ, চেঞ্জ হলো না, সেটা করা যায়। চেঞ্জ হইলো। এখন আরেকটা টপিক, সেটা হলো কত নাম্বার চ্যাপ্টার? 12, 14, 28, 30, 44। ওই যে হাই রিস্ক এর এটা কত নাম্বার চ্যাপ্টার দেখেন তো? 49 আর 51। স্মিথের নাকি? কত নাম্বার চ্যাপ্টার? মর্গানের 51 আর 49 দেওয়া আছে। 51 তো পড়াইলো। স্মিথের কত দেয়া আছে? 12, 14, 28, 30, 44। ম্যানেজিং হাই রিস্ক পেশেন্ট দেখা যাচ্ছে? এটা কি ভাই মর্গান? এটা স্মিথ। স্মিথের 12 নাম্বার। এতে কত নাম্বার চ্যাপ্টার? 30 নাম্বার চ্যাপ্টার খুব সম্ভবত। হাই রিস্ক সার্জিক্যাল স্মিথের 30 নাম্বার চ্যাপ্টার, পেজ নাম্বার 638। আমরা এখান থেকে চার্টটা একটু দেখি। একটা হচ্ছে পটেনশিয়াল অবজারভেশন ফর দি হাই রিস্ক সার্জিক্যাল পেশেন্ট। সেটা হলো লেভেল অফ কনসাসনেস। হ্যাঁ,
increase, decrease, potential causes for abnormalities. Level of consciousness increase, agitation can be due to poor pain relief or hypoxia. হ্যাঁ, agitation বাড়তে পারে কেন? পেইন আমি যদি অ্যাডিকুয়েটলি ম্যানেজ না করি অথবা হাইপোক্সিয়া যদি থাকে, রোগী কিন্তু হাইপোক্সিয়ায় কিন্তু মাথা ছোটাছুটি করবে। এই জন্য হাইপোক্সিয়া হলে কিন্তু খেয়াল রাখতে হবে, মাথা ছোটাছুটি করা মানে হাইপোক্সিয়া হচ্ছে, অক্সিজেন দিতে হবে, পেইন রিলিফও আছে। আর আপনার লেভেল অফ কনসিয়াসনেস ডিক্রিজ হয়ে গেছে হাইপোটেনশন হওয়ার জন্য, পুয়ার সেরিব্রাল পারফিউশন, কোনো ধরনেরই কোনো খবর নাই, জিসিএস পর্যন্ত কমে যাচ্ছে, লেথার্জিক হয়ে গেছে, তাহলে কি হবে? হাইপোটেনশন এবং পুয়ার সেরিব্রাল পারফিউশনের জন্য। আবার ওভার সিডেশন ফ্রম ওপিয়েট অ্যানালজেসিয়াও কিন্তু একটা কারণ। আর হচ্ছে সিবিএ যদি হয় অপারেশনের ফাঁকে ফাঁকে। হার্ট রেট বেড়ে গেছে, হার্ট রেট বেড়ে যাওয়ার কারণ কি কি হতে পারে? হাইপোভলিমিয়া, ডিসঅ্যারিথমিয়া, এডিকুয়েট পেইন রিলিফ, ইনএডিকুয়েট পেইন রিলিফ, পেইনের জন্য আর সেপসিসের জন্য। হার্ট রেট কমে গেছে, সেটা কি কারণ হতে পারে? আগে থেকে হার্ট ব্লক অথবা ড্রাগ এফেক্ট। সিডেশন যদি দেন, বিটা অ্যাগনিস্ট যদি দিই, এসি ইনহিবিটর যদি দিই, তার হার্ট রেট কমবে। আর ব্লাড প্রেশার, ইনএডিকুয়েট পেইন রিলিফ যদি হয়, ব্লাড প্রেশার বাড়বে। আর অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন যদি আপনি একটু বন্ধ করেন, ব্লাড প্রেশার বাড়বে। আর ব্লাড প্রেশার কমার জন্য কি হইতে পারে? আনটিল প্রুভেন আদারওয়াইজ, ব্লিডিং এর জন্য ব্লাড প্রেশার কমতে পারে। হাইপোভলিমিয়া, সেপসিস আর সিম্পাথেটিক ব্লকেট ফ্রম এপিডুরাল। এপিডুরাল স্পাইন দিলে ব্লাড প্রেশার কমে না, সিম্পাথেটিক ব্লকেটের কারণে কমে। রেসপিরেটরি রেট বেড়ে যাওয়ার কারণ কি? মেটাবলিক অ্যাসিডোসিস। আর ওপিয়েট ওভারডোজ হলে রেসপিরেটরি ডিপ্রেশন হবে। ইউরিন আউটপুট এখানে কোনো কিছু নাই, কারণ এটার সাথে ইয়ে নাই। আর যদি কমে যায় কখন? যখন 0.5 এর কমে যায়। এখন এনহ্যান্সড রিকভারি সার্জারি আফটার এনহ্যান্সড রিকভারি ইরাস। আমি মোটামুটি ইরাসটাই পড়াবো, মোটামুটি ইরাস নাম শুনছেন আপনারা? ইরাস শুনি নাই ভাই। ইরাসটা যে কই গেল? আচ্ছা, এই ডক্টর কে আছে? আপনাদের সবাইকে বলি ইরাসটা আজকে চ্যাপ্টার খুঁজবেন। মর্গানে ইরাসের একটা চ্যাপ্টার আছে আলাদা, হ্যাঁ, সেখানে প্রায় আপনার 18টা মতো পয়েন্ট আছে, প্রায় আমার এক্সাক্ট মনে নেই, 18 থেকে 19টা পয়েন্ট আছে। ইরাসটা হচ্ছে এনহ্যান্সড রিকভারি আফটার সার্জারি। এনহ্যান্সড রিকভারি আফটার সার্জারি, এনহ্যান্সড রিকভারি আফটার সার্জারি কিন্তু ইনভেরিয়েবলি প্রশ্ন আছে বিভিন্ন সময়। এই এনহ্যান্সড রিকভারি সার্ভিস হচ্ছে রিকভারি ফ্রম সার্জারির মধ্যে আমার 3টে কম্পোনেন্ট। একটা হচ্ছে প্রি অপারেটিভ, পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ। প্রি অপারেটিভ, পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ। প্রি অপারেটিভের ক্ষেত্রে হচ্ছে রোগীকে এনপিও রাখতে হবে, যত কম এনপিও রাখা যায়। 1 নাম্বার। হাই কার্বোহাইড্রেট লোড, এনপিও থাকার পরে হাই কার্বোহাইড্রেট লোড দিতে হবে। ডায়াবেটিস রোগী থাকলেও তাকেও হাই কার্বোহাইড্রেট লোড দিতে হবে। তারপর হচ্ছে প্রিমেডিকেশন যত মিনিমাম করা যায়। আমি একটু ছবিটা বের না করলে ভালো হবে না, আমি একটু ছবিটা বের করি। এটা হচ্ছে 296 আর 1112 নম্বর পেজে। 1112 1112 নম্বর পেজ মর্গানে। প্রথম কত? 200
296। আরেকটা কত 1100? 12। তো মর্গান 296 তো নতুন কোনো চাপ্টারতে নাই পুরোটা আর কি পেয়ে গেছি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখ, এই যে আমার হাতে 1112 আমার ছবিটা দেখা যাচ্ছে বইতে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ দেখা এনহান্সড রিকভারি প্রোটোকল। এখানে আপনি এখানে ভাগ করে ফেলতে হবে প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ। এটা একটা হচ্ছে এখানে যতগুলো পয়েন্ট একদম একটাও মিস করা যাবে না। পেশেন্ট এডুকেশন করলেন, আপনি মেডিকেল অপটিমাইজেশন করলেন। পেশেন্ট এডুকেশন করলেন, মেডিকেল অপটিমাইজেশন করলেন। মেডিকেল অপটিমাইজেশন কি জিনিস? পেশেন্ট এডুকেশন এবং মেডিকেল অপটিমাইজেশন একটা হচ্ছে আগে থেকে তাকে স্ট্র্যাটিফিকেশন করা। অ্যাভয়েড রুটিন বাউল প্রিপারেশন, অ্যাভয়েড রুটিন বাউল প্রিপারেশন। ঠিক আছে, মানে আপনি এমনি কিছু হইলে আপনাকে ল্যাক্সিটিভ দিয়ে বাউল প্রিপারেশন দরকার নেই। অ্যাভয়েড রুটিন। কার্বোহাইড্রেট লোডিং, মিনিমাইজিং ফাস্টিং, যেটা বললাম ফাস্টিং মিনিমাইজ করতে হবে আর কার্বোহাইড্রেট লোড দিতে হবে। স্মোকিং সিজেশন, সিগারেট বন্ধ। নো অথবা শর্ট অ্যাক্টিং প্রিমেডিকেশন, প্রিমেডিকেশন দিব না অথবা দিলে শর্ট অ্যাক্টিং। আর এটা হচ্ছে ফাস্ট অ্যাক্টিং অ্যানেস্থেটিক্স, ফাস্ট অ্যাক্টিং অ্যানেস্থেটিক্স যা দিব খুব টেম্পারেচার নরমাল রাখবো, নর্মোথার্মিয়া, এবং রিজনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার চেষ্টা করবো। রিজনাল অ্যানেস্থেসিয়া দিলে তাড়াতাড়ি আউটকাম তাড়াতাড়ি হবে। মিনিমালি ইনভেসিভ সার্জারি, ল্যাপারোস্কোপি অথবা এগুলোর দিকে আমরা বেশি মনোযোগী হব। আরেকটা হচ্ছে পিওরবি প্রোফাইলেক্সিস, পেরি অপারেটিভ নসিয়া ভমিটিং এর প্রোফাইলেক্সিস দিব। ফ্লুইড ম্যানেজমেন্ট, ব্লাড ম্যানেজমেন্ট আমরা এডুকুয়েটলি করব। এবার এদিক থেকে আসি, পোস্ট অপারেটিভলি ডিবিটি প্রোফাইলেক্সিস দিব, ডিবিটি প্রোফাইলেক্সিস দিব। যত তাড়াতাড়ি ফিডিং স্টার্ট করা যায়, আর্লি নিউট্রিলেশন এবং মোবিলাইজেশন। অ্যানালজেসিয়া দিব, মাল্টিমোডাল অ্যানালজেসিয়া। কি অ্যানালজেসিয়া? মাল্টিমোডাল অ্যানালজেসিয়া দিলে অপিওয়েড স্পেয়ারিং করতে পারবো, তত তাড়াতাড়ি এনহ্যান্স রিকভারি ফ্রম সার্জারি হবে। ক্যাথেটার ড্রেন নিয়ে কোয়েশ্চন থাকবে, ক্যাথেটার ড্রেন যত কম রাখা যায়, যত তাড়াতাড়ি ড্রেনটা অফ করা যায়। প্রিভেনশন অফ আইলিয়াস অথবা প্রোকাইনেটিক্স, প্রোকাইনেটিক্স ব্যবহার করব যাতে পেটটা শক্ত না থাকে, আইলিয়াস যাতে না হয়। এরপরে হচ্ছে অডিট কমপ্লায়েন্স এবং আউটকাম, অডিট করব আমরা যাতে আউটকাম আরো বাড়াতে পারি। এরপরে যত দ্রুত সম্ভব ডিসচার্জ দেওয়া যায় কিনা ডিসচার্জ ক্রাইটেরিয়া আমরা করব এবং পোস্ট ডিসচার্জ প্ল্যান করব। আমাকে একজন একটু শর্ট করে এই জিনিসটা এখান থেকে দেখে দেখে সামারি করেন। এটা কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসলে পুরো একটা পয়েন্টও বাদ দেওয়া যাবে না, কোনো পয়েন্ট বাদ দিলে মার্কস চলে যাবে। ডক্টর মঞ্জুর মোর্শেদ রিপোর্ট আছেন? কি আছে ভাই? একটু মোর্শেদ আপনি জাস্ট এটা একটু আমাকে একটু সামারি করেন। বলতেছে ভাই পেশেন্ট এডুকেশন এন্ড মেডিকেল অপটিমাইজেশন। শোনা যাচ্ছে ভাই? ক্লিয়ার সবাই? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, ক্লিয়ার। অ্যাভয়েড রুটিন বাউল প্রিপারেশন, কার্বোহাইড্রেট লোডিং অর মিনিমাইজ ফাস্টিং, স্মোকিং ভাই এখানে সিচুয়েশন। একটা প্রশ্ন ছিল, ভাই এখানে একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। আচ্ছা বলেন। হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? পাচ্ছি, বলেন। ডায়াবেটিক পেশেন্টকে যে আমরা কার্বোহাইড্রেট লোড দেব, তাহলে সেক্ষেত্রে যদি তার আবার আরবিএস বেড়ে যায়, সেক্ষেত্রে আবার ওটি তো পোস্টপন্ড হয়ে যাবে। না, এই প্রশ্নটার অ্যান্সারটা হচ্ছে কার্বোহাইড্রেট লোডটা দিচ্ছি আমরা এইসব যখন স্ট্রেস পিরিয়ড হয়, একটা রোগীকে স্ট্রেসে থাকলে তার হাইপারগ্লাইসেমিয়া হয় কি না? জি হয়। তো একটা অপারেশনটা হচ্ছে পুরো একটা স্ট্রেসের টাইম। স্ট্রেসের টাইমে হাইপারগ্লাইসেমিয়ায় তাকে প্রচুর পরিমাণে কি দিতে হবে? ইনসুলিন বানাতে হবে না তার হাইপারগ্লাইসেমিয়া ম্যানেজ করার জন্য? জি। এখন আমি যদি একটু কার্বোহাইড্রেট লোড দিই, তাহলে ইনসুলিনের সেনসিটিভিটি এবং ইনসুলিনের প্রোডাকশন, ইনসুলিনের একটু কাজ বেড়ে যাবে না? যাবে। কার্বোহাইড্রেটের লোড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইনসুলিনকে একটু বেশি পরিমাণে বের করা এবং একটু সেনসিটিভ করা। যেহেতু একটা পেরি অপারেটিভ বিরাট স্ট্রেসফুল জব, এই জন্য তাকে একটু, যেহেতু হাইপারগ্লাইসেমিয়া হইতে পারে, এই জন্য আগে থেকে কার্বোহাইড্রেট লোড দিয়ে তাকে একটু যাচাই করা, আপনি ইনসুলিনটা একটু বাড়ান বেশি করে। কার্বোহাইড্রেট লোডের ক্ষেত্রে ডায়াবেটিস রোগী থাকলেও তার ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে, বা অন্যান্য অনেক ইস্যু থাকতে পারে। এই সমস্ত রোগীকেও আমরা এই কার্বোহাইড্রেট লোডিং দিব
যাতে তার সেন্সিটিভিটি কিছুটা হলেও বাড়ে ইমিডিয়েটলি। হ্যাঁ, এটার জন্য যেটা আশরাফ বললো ওটি পোস্টপোন্ড হবে, এটা নিয়ে আমাদের একটা সেমিনার ছিল, ইউকের একজন স্যার ছিলেন এফআরসি পাস করা স্যার, আমাদের একটা অ্যান্সার দিছিলেন এনি টাইপস অফ পেশেন্ট ইনক্লুডিং অল ডায়াবেটিক পেশেন্টও কার্বোহাইড্রেট লোডিংটা পাবে। এই একই প্রশ্নটা আমরা করেছিলাম যে এটার জন্য কার্বোহাইড্রেট লোডিং এর জন্য যে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে সামান্য, সেটাতে পোস্টপোন্ড হওয়ার কিছু নাই। এটার উদ্দেশ্যটা হচ্ছে কার্বোহাইড্রেট লোড দেওয়ার, পেশেন্টের যদি একটু ইনসুলিন থাকে ইনসুলিনটা একটু বাড়িয়ে রাখা বডি নিজে থেকেই রেসপন্সিভ সেলফ রেসপন্সটা তৈরি করে তার কার্বোহাইড্রেট টলারেন্সটা যেন কমে। বুঝাইতে পারছি কিনা? ভাই কার্বোহাইড্রেট লোডিং কি দিব? এটা কি হবে মানে হ্যাঁ কি আইবি গ্লুকোজ নাকি দিব? ওরা নেই? আইবি দিব, ওরা 5% ডিএনএস অথবা 5% ডিএ এগুলো দিব। ও আচ্ছা, আমরা তো ফাস্টিং কমাচ্ছি, আমরা সকালে ওইটা দিয়ে শুরু করবো আর কি। তাহলে আগে থেকে একটু স্টার্ট দিলে কার্বোহাইড্রেট লোডিং, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যদি খায় তাহলে একটু তার সেন্সিটাইজ করা যে জিনিস আসতেছে, কারণ তার একটা পেরি অপারেটিভ 7 দিন পর্যন্ত হাইপারগ্লাইসেমিক একটা ধকল যাবে, সেই ধকলের সাথে একটু আগে থেকে সেন্সিটাইজ করা। এই বলেন মুর্শেদ, শেষ হয় না আপনার? তারপর হচ্ছে স্মোকিং সিজেশন, নো অর শর্ট অ্যাক্টিং প্রিমেডিকেশন, ফাস্ট অ্যাক্টিং অ্যানেস্থেটিক্স, নর্মোথার্মিয়া, রিজনাল অ্যানেস্থেসিয়া, minimally invasive surgery, postoperative nausea vomiting prophylaxis, তারপর হচ্ছে ডিপিটি prophylaxis, early nutrition and mobilization, multimodal anesthesia. Question. Analgesia. Question: catheters or drains, prevention of ileus or prokinetics, audit compliance or outcomes, discharge criteria or post-discharge plan, fluid management or blood management. এগুলা কি জিনিসগুলো বুঝে বলতেছেন নাকি এমনি আন্দাজে জাস্ট পড়েই যাচ্ছেন? না মোটামুটি এগুলা আমাদের কিন্তু কম বেশি জানা জিনিস, শোনা জিনিস, কিন্তু একটা স্ট্রাকচার ফরম্যাটে আনা, যে আমি এখানে প্রত্যেকটা জিনিসের আলাদা করে গুরুত্ব আছে। আমরা কয়টা রোগীকে ডিবিটি প্রোফাইলাক্সিস দিই না, মাথায় থাকে না। ওটি করেই তো আমি টাকা নিয়ে বস্তা বেঁধে চলে আসছি। কিসের প্রোফাইলাক্সিস, কিসের কি? আমার প্রোফাইলাক্সিস দেওয়ার কথা কার? প্রোফাইলাক্সিস কি সার্জন দিবে না আমি দিব? সার্জনের দেওয়ার কথা না ভাইয়া। কিভাবে সার্জন দিবে? আমার পোস্ট অপারেটিভ পেরি অপারেটিভ ফিজিশিয়ান কে, আমি না সার্জন? সার্জন তো বেশি টাকা নিচ্ছে, এই জন্য সার্জনের, আমাদের দেশে তো সার্জনদের দেওয়া হিসাব। টাকা দিচ্ছে সেটার জন্য, কিন্তু আমাদের দায়িত্বটা তো সবচেয়ে বেশি। হ্যাঁ, আমরা তো দায়িত্ব দেখাইতে পারি, ঠিক আছে, কারণ আমরা যদি আস্তে আস্তে এই দায়িত্বটা নিতে পারি, আস্তে আস্তে আমাদের নিজেদের জায়গায় পেরি অপারেটিভ টাইমে অপারেশনের পরেও যদি 3 দিন অ্যানেস্থেসিওলজিস্টের ভিজিটটা চালু করতে পারি, এটা করলে তো অবশ্যই 72 ঘন্টা পর্যন্ত রোগীটা যদি 3 দিন অ্যানেস্থেসিওলজিস্ট ভিজিট করে, সার্জন কিন্তু রোগী ভালো থাকলেও কিন্তু ভিজিট করে, বিকজ সেই রোগীটা সে টাকা, শুধু টাকাও কিন্তু বিষয় না। অনেক সার্জন আছে সে কিন্তু ওই পোস্ট অপারেটিভ ফলো আপ ভিজিটের জন্য কিন্তু আলাদা করে পেমেন্ট রাখে না, কিন্তু সে যাবেই। তো এই জন্য আমাদের অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে এই জিনিসটা খুবই একটা দামি ইম্পর্টেন্ট ইস্যু, যে পেরি অপারেটিভ ফিজিশিয়ান পোস্ট অপারেটিভ পিরিয়ডে টাকাটা নিয়ে চলে যায়, এরপর আর কোনো যোগাযোগ থাকে না রোগীর সাথে। এবং এটা আস্তে আস্তে আমরা যদি এস্টাবলিশ করতে পারি, ডেফিনেটলি এটা আমাদের জন্য বেশ ভালো করে একটা জিনিস। তাহলে ডিপিটি প্রোফাইলাক্সিসটা এটা আমাদের ইস্যু, কারণ এটা আমরা ইআরপির একটা জিনিস অথবা ইরাসের একটা জিনিস। ডিবিটি প্রোফাইলাক্সিস দিব, এটা কি দিয়ে দিব? ডিপিটি প্রোফাইলাক্সিস আমরা দিব, আমরা লো মলিকুলার রেট হেপারিন দিতে পারি। খুবই প্রোফাইলাক্সিস ডোজ তো কম, 0.5 মিলিগ্রাম পার কেজি হিসেবে দেয়া, ইউনিট হিসেবে দেয়া। এখন সেটা হচ্ছে সেটা আমরা তো ডিবিটি প্রোফাইলাক্সিসের সব রোগীকে দিব না। যেসব অপারেশনে লং টাইম ইমোবিলাইজ হওয়ার সুযোগ আছে, পায়ের একটা অপারেশন করে 2 পা একসাথে করে মাঝখানে ডান্ডা দিয়ে আটকে রাখছে, এই রোগী তো চাইলেও মোবিলাইজ করতে পারবে না। তাহলে এই রোগীদের ক্ষেত্রে যদি ডিবিটি প্রোফাইলাক্সিস না দিলে তার পুরো পা তো একদম পচে ভর্তা হয়ে যাবে পরে। মোটামুটি লোয়ার লিম্বের অপারেশন গুলোতে বেশি পরিমাণে দেওয়া উচিত আর কি। কতদিন দিব ভাই এটা, যে লো মলিকুলার রেট হেপারিন, মানে ও মোবিলাইজেশন হওয়ার আগ পর্যন্ত মোটামুটি, আপ টু মোবিলাইজেশন হওয়ার আগ পর্যন্ত। কারণ মোবিলাইজেশনটা হলে না হওয়া পর্যন্ত তো চান্স থাকবে।
60 মিলিগ্রাম এটা দিব বিডি ডোজ আমরা যেভাবে দেই এভাবে দিব না? অর্ধেক সিঙ্গেল ডোজ। ও 60 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ। তারপর এটার ক্ষেত্রে তো আবার ওই যে একটু বিষয় আছে, তার একটু আইএনআর এবং প্লেটলেট কাউন্ট দেখে INR দিতে হবে। প্লেটলেট এবং আইএনআর দেখে দিতে হবে। তাইলে এখন আমাদের মোটামুটি এই প্রশ্নগুলো যত জানলাম, এটাই যে এখানে প্রি অপারেটিভ এলিমেন্টস, ইন্ট্রা অপারেটিভ এলিমেন্টস, পোস্ট অপারেটিভ এলিমেন্টস 3 ভাগে ভাগ করা আছে। এটা আমরা ওইভাবে একটু দেখবো। ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া, আপনাদের স্মিথটা কত এডিশন? আমার এই স্মিথ নতুনটা। সেভেন্থ এডিশন। তো হাই সার্জিক্যাল পেশেন্টে মূলত হচ্ছে যে কয়েকটা চার্ট এবং আর কয়েকটা জিনিস একটু দরকার। সেগুলো হচ্ছে যে ওই পেশেন্ট গুলো ক্রিটিক্যাল কেয়ারে যাবে, আইসিইউ তে যাবে, এইসব জিনিস একটু আছে। আর একটু জিনিস হচ্ছে যে স্ট্রোক ভলিউম ভেরিয়েশন। আমি এগুলো নিয়ে আপনাদের একটু পেঁচাতে কম চাচ্ছি, কারণ এগুলো আপনাদের জন্য খুব বেশি জরুরি লাগবে না। কারণ এই স্ট্রোক ভলিউম ভেরিয়েশন 40% এর পরে বেশি কি হবে, 8% এর কম কি হবে, এগুলো আপনাদের জন্য এগুলা নিয়ে গেজেলে আসলে অনেক পড়া। যদি কারণ এগুলো নিয়ে পড়তে ছিল আপনার একটু, আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর কি এখন আপনাদের পরীক্ষা জোনে। না ভাই দরকার নেই, যেগুলো মানে লোড হয়ে যাবে এগুলো দরকার নেই। পরীক্ষা যেহেতু কাছে চলে আসছে, পরীক্ষা ইনভেরিয়েবলি যে জিনিসগুলো আসে জি ভাই, ওগুলোর পরীক্ষা মধ্যে আমাদের থাকাটা উচিত আর কি, কারণ পরীক্ষাও তো Exam পাস oriented। করতে হবে আমাদের। জি জি। পরীক্ষায় তো আলটিমেটলি পাস করতে হবে। হ্যাঁ জি ভাইয়া, জি ভাই। তাহলে মোটামুটি এইটাই। আর আগামী শনিবারের ক্লাসে যা আছে ওইটাই পড়াবো ইনশাল্লাহ। আর এই ক্লাসটা হয় আগামী 17 তারিখ নিব, অথবা এর আগে যদি আপনাদের সাথে একটু বেটা বলে মিলে আমি একটু একটু আপনারা পার্ডন করবেন। একটা দুটো ক্লাস আমার একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, কারণ হচ্ছে আমার হঠাৎ করে একটু বদলি হওয়াতে, আর বদলি হয়েছে আবার বান্দরবনে, একটু বদলিয়েছেন ভাই, সেটেল আপনি তো হইতে সময় প্রমোশন লাগছে। হয়েছেন ভাইয়া। টিচ হয়েছে, এখানে তো সবাই খাওয়াবেন। টিসিটা এখন এমডি পাস করে টিএস হয়েছে, এটা নিয়ে তো বিভিন্ন জায়গায় বলতেছে যে এমডিও পাস করবেন, সব জায়গায় খাবেন, এটাও কেন হচ্ছে, অনেকে অনেক কথাই বলতেছে। এখন পোস্ট গ্রাজুয়েশন করে যে যোগ্যতা থাকলে কেন যাবেন না? পোস্ট যোগ্যতা গ্রাজুয়েশন থাকলে থাকলে কেন যাবেন না? পোস্ট গ্রাজুয়েশন থাকলে ইউচিপি হওয়া যাবে না, এরকম কোথাও কি লেখা আছে রিপোর্ট? না ভাই, লেখা নাই। ভাই তাইলে আমার ইচ্ছা আছে মানুষজনের 10 এই পাস কথা, করে এই টিএইচ হয়ে যাব। অসুবিধা তো নাই, না ভাইয়া, কারণ সরকার এখন আপনার এম্পাওয়ার তো করছে, সরকার গাড়ি টাড়ি দিছে, সুন্দর অপরচুনিটি দিছে। এত ইয়াং অনেক পাওয়া ফিজিশিয়ানরা ভাইয়া, কেন? গাড়ি তো মারাত্মক গাড়ি ভাইয়া, 1 কোটি টাকা দামের গাড়ি, 80 লাখ আর টাকা। এই গাড়ি তো ইউনোরও নাই এখন। জি ভাইয়া, অনেক সুন্দর গাড়ি। শুধু ইউনো বলবো না, ডিস্ট্রিক্ট অফিসেও এরকম গাড়ি তো নাই, 60 লাখ টাকা দাম বাইরে। সেটাই ভাইয়া। যাই হোক, গাড়িটা আমরা ভাইয়া অনেয়ারে আছি, আর কথা বলবো না। তবে মানে উচিত সবার সব জায়গায় দেখা উচিত। না স্যার ভাইয়া, তাহলে আমরা আজকে ক্ষমা চাচ্ছি, আজকে আমাদের ক্লাস মোটামুটি এখানেই শেষ। ভাইয়া আর এটার হচ্ছে আমরা পিডিএফ টা আগামী পাবো দিন, না? এটার পিডিএফ তো আছেই, বই তো আছেই, পিডিএফ পুরো বই। না ওই যে আহাত ভাই যেভাবে দিছিল ওইভাবে কি দেওয়া হবে? হ্যাঁ দিয়ে দিব, অসুবিধা নাই, দিয়ে দিব। ওটা দিয়ে দিলে আমরা প্রিন্ট করে নিয়ে বাস একটু করলাম। আচ্ছা ঠিক মানে আছে। ইম্পর্টেন্ট তবে আমি জিনিসগুলো কিন্তু একসাথে আর কি, ইম্পর্টেন্ট হ্যাঁ জিনিসগুলো নিয়ে। সেটা আমি দিব। তবে আমি কিন্তু সবাইকে বলি, আমি কিন্তু ওই যে মর্গানের কিন্তু প্রতি পেজ কিন্তু পড়াই দিছি, মানে আচ্ছা, কোনো জি পেজ জি কিন্তু জি আমার জি। বাদ নাই। হ্যাঁ হুম। আপনি ভাইয়া যদি একটা কোশ্চেন মর্গানটা ছিল। জাস্ট, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে মেসি ব্লাড ট্রান্সফিউশনের একটা রিটেন কোশ্চেন আছে, ওখানে কি ওই শুধুমাত্র ওই দুইটাই দিব, যে 10 গ্রাম ইন 24 আওয়ার্স আর 5 গ্রাম ইন 1 আওয়ার? সেটাই দিবেন, কারণ এখানে আবার আরেকটা বিষয় আছে, মেসিভ হেমোরেজের ট্রান্সফিউশন একটা প্রোটোকল আছে। হ্যাঁ সেটা আমরা স্মিথ থেকে দিব, সেটা আমি স্মিথ থেকে দিতে চাই আর কি। স্মিথ একটা সুন্দর চার্ট আছে, আপনি মেসিভ ট্রান্সফিউশন প্রোটোকল। হ্যাঁ স্মিথে আপনারা আজকে দেখবেন মেসিভ ট্রান্সফিউশন প্রোটোকলের একটা চার্ট, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন আগামী ক্লাস ইনশাআল্লাহ। স্মিথে আছে না ভাইয়া? স্মিথে আছে, স্মিথে ট্রমাতে আছে, আমি যতখানি মনে পড়ে ট্রমাতে আছে, ট্রমার চ্যাপ্টারে আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক, আগামী দিন দেখা হবে ইনশাআল্লাহ। আমরা মর্গানতে পড়বো কোনটা? ব্লাড ট্রান্সফিউশন যেটা পড়াইলেন আজকে? হ্যাঁ অবশ্যই হ্যাঁ এটা অবশ্যই। মর্গান থেকে পড়ে, মর্গানে সুন্দর আছে, কারণ মর্গানটা আমরা প্রতি লাইন পড়ছি, মর্গান মোটামুটি এখানে সুন্দর করে একটু আর আজকে যা পড়াইছি। এরপর আপনি একটু রিডিং করতে সময় কম লাগবে, এবং এই জিনিসটা আমাদের পরীক্ষায় কিছু আসুক না আসুক,
বায়ুবাহক বিভিন্ন জায়গায় কলে কবজায় এই জিনিসগুলো থেকে আটকে যাবেন আপনি। তবে আপনি যে বললেন মানে এর বাইরে তার পড়া লাগবে না ভাইয়া মর্গানের এক লাইনও লাগবে না, এক লাইনও লাগবে না, জাস্ট এটা একটু গুছিয়ে আবার একটু জাস্ট রিভিউ করলেই হবে। প্রথম কথা হচ্ছে এই ক্লাসটা আবার শুনবেন কালকে, আজকে শোনার কাজ নাই, কালকে আবার শুনবেন, এরপরে বইটা পড়বেন। ওকে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আল্লাহ স্যার। হাফেজ। আশা সিদ্দিকী জি স্যার, স্যার স্যার স্কুলের সামনে হ্যাঁ রিপন ভাই বলেন। হ্যাঁ ওটি ভালো আছেন মেশিনের স্যার? সামনে কি করতে